কে তোমাদেরকে তড়িৎ বিভবের প্রয়োগ সম্পর্কে বা তড়িৎ বিভবের বিভিন্ন ক্ষেত্রে গণনা কিভাবে হবে তা আমরা দেখাবো। এর আগের দিন তড়িৎ বিভবটা কী সেটা ডিটেলস বলেছিলাম, তড়িৎ বিভবের সঙ্গে বিভিন্ন রিলেশন সেগুলো বলেছিলাম। আজকে এটা তাহলে কি তড়িৎ বিভবের গণনা। তাহলে ধরো একটা প্রথম বর্গক্ষেত্র একটা ধরলাম, একটা বর্গক্ষেত্র, এই একটা বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রের এ বি সি ডি চারটা বিন্দু। বর্গক্ষেত্রের এ বিন্দুতে ধরো একটা প্লাস কিউ আধান আছে, বি বিন্দুতে একটা মাইনাস কিউ আধান আছে, আর ডি বিন্দুতে একটা প্লাস কিউ আধান আছে। আমি সি বিন্দুতে বিভব কত নির্ণয় করব। বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ধরলাম এ, তাহলে সি বিন্দু থেকে মাইনাস কিউর দূরত্ব কত এ, প্লাস কিউর দূরত্ব কত এ, কিন্তু এই প্লাস কিউর দূরত্ব কত কর্ণর দৈর্ঘ্য a√2। তাহলে টোটাল বিভব ভি সমান এ বিন্দুর জন্য বিভব, ডি বিন্দুর জন্য বিভব আর বি বিন্দুর জন্য বিভব। কিন্তু বিভবটা বের করাচ্ছি কোথায়? সি বিন্দুতে। সি বিন্দুতে তাহলে এ বিন্দুর জন্য বিভব V1 বা VA, বি বিন্দুর জন্য VB বা V2 আর ডি বিন্দুর জন্য VD বা V3। তাহলে এ বিন্দুতে কত আছে কিউ, কিউ বাই তাহলে কত লিখতে পারি a√2। ডি বিন্দুতে কত আছে প্লাস কিউ, কিউ বাই এ। আর সি বিন্দুতে কত, বি বিন্দুতে কত আছে মাইনাস, তাহলে মাইনাস কিউ বাই এ। তাহলে আমার বিভবটা কত হলো কিউ বাই a√2। কোন পদ্ধতিতে? সিজিএস পদ্ধতিতে। আবার কোথায়? সিজিএস পদ্ধতিতে বলতে পারি এখানে বায়ু মাধ্যমে। সিজিএস পদ্ধতিতে বায়ু মাধ্যমে। এসআই পদ্ধতি হলে কি হবে? কিউ বাই 4πε0 a√2। অন্য কোনো মাধ্যমে হলে তাহলে কি হবে? এসআই পদ্ধতিতে বায়ু মাধ্যমে। অন্য কোনো পদ্ধতি হলে কি হবে? ε0 কে একটা চলে আসবে। এই হলো আমার ক্যালকুলেশন। আবার এই বর্গক্ষেত্রটা যদি এখানে আমি একটা মাইনাস কিউ আধান রাখতাম, দিয়ে বলতাম এর কেন্দ্রে কত হবে, তাহলে কেন্দ্রে যদি হয় কর্ণটার দৈর্ঘ্য ছিল কত a√2, তাহলে এই ডিস্টেন্সটা কত a√2/2 মানে a/√2। তাহলে প্রত্যেকটা বিন্দুর বিভব এখন আমাকে ক্যালকুলেশন করতে হবে VA, VD, VB, এখন এক্সট্রা VC। তাহলে এইটা কি কিউ বাই a√2, কিউ বাই a√2 মাইনাস কিউ বাই a√2 মাইনাস কিউ বাই a√2। তাহলে টোটাল বিভব কত হয়ে গেল? 0। জাস্ট স্কেলার পদ্ধতিতে যেমন আমরা ক্যালকুলেশন করেছিলাম সেভাবেই আমরা গণনা করব। স্কেলার যোগ বিয়োগ, আর কিছু নেই, শুধুমাত্র ডিস্টেন্সটা ওই বিন্দুর কত সেটা এই বিন্দুতে আমি বিভবটা গণনা করতে সেন্টার, আর কিছু নেই, সিম্পল জিনিস একেবারে। এরপর যেটা আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তড়িৎ দ্বিমেরুর বিভিন্ন বিন্দুতে আমরা গণনা করেছিলাম, অক্ষ বরাবর, লম্ব সমদ্বিখণ্ডক বরাবর বা যে কোনো বিন্দুতে, সেইগুলো যদি আমরা একটু ক্যালকুলেশন করি যে তড়িৎ দ্বিমেরু অক্ষ বরাবর তড়িৎ বিভব। তাহলে একটা তড়িৎ দ্বিমেরু আমি ধরে নেই, এটা একটা তড়িৎ দ্বিমেরু, এর মধ্যবিন্দু এ বিন্দুতে আছে মাইনাস কিউ, বি বিন্দুতে আছে প্লাস কিউ। এই যে একটা তড়িৎ দ্বিমেরু, এর দ্বিমেরু ভ্রামক কোন দিক থেকে হবে? এই দিকে থাকে দ্বিমেরু ভ্রামক, ঋণাত্মক থেকে ধনাত্মকের দিকে দ্বিমেরু ভ্রামক। এই সেন্টার থেকে কেন্দ্রবিন্দু থেকেই আর দূরে অক্ষের উপর একটা বিন্দু নিলাম পি, এইখানে বিভব কত আমাকে গণনা করতে হবে।
তাহলে বিভব ভি সমান মাইনাস কিউ বাই কি হবে এপি, আর প্লাস কিউ বাই কত হবে বিপি। এই ডিস্টেন্সটা কত হয় দ্বিমেরুর এল, এই ডিস্টেন্সটাও এল। তাহলে এপি সমান কি লিখতে পারবো এপি, তাহলে এখান থেকে ও থেকে পি বিন্দুর দূরত্ব আর, তাহলে এপি সমান কি লিখতে পারবো দেখো এপি সমান লিখতে পারবো এ ও প্লাস ওপি, বিপি সমান কি লিখতে পারবো ওপি মাইনাস ও বি। তাহলে এটা হবে আর প্লাস এল আর এটা হবে আর মাইনাস এল। তাহলে কিউ কমন নিয়ে নাও, এটার ক্যালকুলেশন করলে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, তাহলে মাইনাস আর মাইনাস মাইনাস প্লাস এল প্লাস আর প্লাস এল, তাহলে আমার আর আর ক্যান্সেল, টোটাল কি হলো কিউ টু কিউ এল, এল যুক্ত এল টু এল, তাহলে টু কিউ এল আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, তাহলে পি বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার সিজিএস পদ্ধতিতে। কোন পদ্ধতিতে সিজিএস, অবশ্যই বাই মাধ্যমে। এসআই পদ্ধতিতে কি হবে পি বাই 4 পাই এপসাইলন 0 আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, বা যদি অন্য কোনো মাধ্যমে একটা কে ধরতেও পারো, এখানে একটা কে দিতে পারো এখানে একটা কে দিতে পারো, আমি বাই মাধ্যমেই নর্মালি ক্যালকুলেশন করতেছি। আবার দেখো যদি ইফ আর ভেরি ভেরি গ্রেটার দেন এল, স্বাভাবিকভাবে আর ডিমের যেটা ক্ষুদ্র দূরত্ব তার তুলনায় অক্ষস্থ বিন্দুটা অনেক দূরে, তখন আমি এই ভিটাকে লিখতে পারবো কি কিউ বাই 4 পাই এপসাইলন 0 শুধু আর স্কয়ার, এইটা অক্ষ বরাবর বিভবের রাশিমালা হয়ে গেল এইগুলো। তাহলে এই দ্বিমেরুটার যদি লম্ব সমদ্বিখণ্ডক বরাবর ক্যালকুলেশন করি, এখন ডিস্টেন্সটা আমার এদিকে নয়, আমি বলবো এর লম্ব সমদ্বিখণ্ডক বরাবর একটা পি বিন্দু নিলাম আর দূরত্বে, তাহলে এটা যোগ হবে এপি আর বিপি। দেখো এখন তাহলে ভি সমান কি হবে, এইখানে আমি ভি ক্যালকুলেশন করবো, আগে করছিলাম অক্ষ বরাবর, এখন করতেছি কোথায় লম্ব সমদ্বিখণ্ডক, লম্ব সমদ্বিখণ্ডক বরাবর। তাহলে এখন কি হচ্ছে দেখা যাক, মাইনাস কিউ এপি, এপির ভ্যালু কত দেখো তো, এটা ছিল এল এটা আর, তার মানে এপি হবে √আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার প্লাস কিউ, বিপি একই রকম, এটা আর এদিকটা এল, তার মানে তার অতিভুজটা কত √আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার সমান 0। লম্ব সমদ্বিখণ্ডক বরাবর কোনো তড়িৎ বিভব থাকবে না, একটা তড়িৎ দ্বিমেরু। নেক্সট যেটাই আসছে সেটা হচ্ছে যে কোনো বিন্দুতে আর থিটা বিন্দুতে তড়িৎ দ্বিমেরুর তড়িৎ বিভব গণনা। আর থিটা বিন্দুতে আমি, আর অক্ষ বরাবর হয়ে গেছে, লম্ব সমদ্বিখণ্ডক বরাবর হয়ে গেছে, এইবার আমি যেটা করব সেটা কি আর থিটা বিন্দুতে মাইনাস কিউ প্লাস কিউ, এটা সেন্টার, এখান থেকে আমি একটা বিন্দু নিচ্ছি যেটা কি এইখানে একটা বিন্দু নিলাম,
সি বিন্দু যার কোঅর্ডিনেট আর থিটা, আর এই বিন্দুটা কি বলেছি বি বিন্দু। তাহলে এই অ্যাঙ্গেলটা কত থিটা, এই ডিস্টেন্সটা কত আর, আমাকে এইখানে ভি কত গণনা করতে হবে। তাহলে ওইখানে ভি গণনা করতে গেলে এই দুটোকে আমাকে যোগ করে দিতে হবে। তাহলে এটা ধরো আমার R1, এটা R2, এইখান থেকে এই ডিস্টেন্সটা L, এই ডিস্টেন্সটা একই রকম ভাবে L। তাহলে আমি ভি সমান কি লিখতে পারবো, দেখো ভি সমান একই রকম ভাবে লিখতে পারবো মাইনাস কিউ বাই এসি, বা পি বিন্দু ধরলে তুমি এপি ধরতে পারো, প্লাস কিউ বাই বিসি। তাহলে মাইনাস কিউ বাই এসি, তাহলে মাইনাস কিউ বাই R1 প্লাস কিউ বাই R2। R1কে RL এর রেসপেক্টে আমাকে বের করাতে হবে, সেটা আমরা কি করে বের করাবো, এটাই আসল জিনিস, যে R2টা RL এর সাপেক্ষে কত হবে আর R1 এর সাপেক্ষে কত হবে, এইটা আমার মূল জিনিস, আর কিছু নেই। এখন এই সি বিন্দু থেকে R1 এর সমান করে বৃত্তচাপ নিলাম, যা বর্ধিত OC কে A ড্যাশ বিন্দুতে ছেদ করল। কি বললাম, সি বিন্দু থেকে R1 এর সমান করে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। তাহলে এখান থেকে বৃত্তচাপ অঙ্কন করি, এটা যেটা বর্ধিতাংশ CO কে A ড্যাশ বিন্দুতে ছেদ করলো। একই রকম ভাবে সি বিন্দু থেকে R2 সমান করে বৃত্তচাপ অঙ্কন করলাম, যেটা OC কে B ড্যাশ বিন্দুতে ছেদ করলো। তাহলে এখন দেখো R1 এর জায়গায় আমি বসাতে পারবো, এসির জায়গায় বসিয়েছিলাম R1 এর জায়গায় এখন আমি বসাতে পারবো A ড্যাশ সি, আর R2 জায়গায় আমি বসাতে পারবো কি B ড্যাশ সি, কারণ দুজনই সমান। এইবার A ড্যাশ সি সমান কি লিখতে পারি, A ড্যাশ ও প্লাস OC, আর B ড্যাশ সি সমান কি লিখতে পারি, OC মাইনাস OB ড্যাশ। A ড্যাশ ও এই জায়গার ভ্যালুটা দেখো, এটা যদি থিটা হয় নিশ্চয়ই তার বিপ্রতিপ কোণ থিটা। তাহলে কোণ সব সময় থাকে, এটা তো বৃত্তচাপে গেছে, এটা তো 90 ডিগ্রি। তাহলে কোণ থাকে সবসময় কি অতিভুজ আর ভূমির মধ্যে। তাহলে অতিভুজ আছে L, তাহলে ভূমি কত হবে L cos থিটা। অনুরূপভাবে এটাও 90 ডিগ্রি, তাহলে এর এই ভ্যালুটা কত হবে একই রকম ভাবে L cos থিটা। তাহলে A ড্যাশ ও ভ্যালুটা আবার বলতেছি, এটা অতিভুজ, এটা ভূমি, ভূমি সমান অতিভুজ cos থিটা। এখানেও দেখো এটা লম্ব, এটা অতিভুজ, এটা ভূমি, ভূমি সমান L cos থিটা। তাহলে A ড্যাশ ও ভ্যালু বুঝবে কি L cos থিটা প্লাস আর মাইনাস L cos থিটা। তাহলে আমি এখান থেকে কি কমন নিতে পারবো, কিউ কমন নিতে পারবো, আর প্লাস L cos থিটা আর মাইনাস L cos থিটা, আর প্লাস L cos থিটা আর মাইনাস L cos থিটা, মাইনাস অফ আর মাইনাস L cos থিটা আর প্লাস L cos থিটা। তাহলে এখান থেকে
মাইনাস আর প্লাস এল কস থিটা প্লাস আর প্লাস এল কস থিটা বাই আর স্কোয়ার এল স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর মাইনাস আর ক্যান্সেল। তাহলে কি হবে এখান থেকে বলতে পারবো, দেখো ঘুরে কিউ 2l cos থিটা বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার কস স্কোয়ার থিটা 2ql সমান কি পি পি কস থিটা বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার কস স্কোয়ার থিটা। এইটা হচ্ছে আমার যে কোনো বিন্দুতে বা আর থিটা বিন্দুতে বিভবের গণনা। এবার কি হতে পারে এখান থেকে দেখো, তাহলে এইখান থেকে আমি অক্ষ বরাবর আর অনুভূমিক বরাবর সহজে আমি বের করে নিতে পারবো, মানে অক্ষ বরাবর আর লম্ব সমদ্বিখণ্ডক বরাবর কত হবে। দেখো কেস 1 অক্ষ বরাবর থিটা কত ডিগ্রি, অক্ষ বরাবর থিটা কত ডিগ্রি 0 ডিগ্রি। কারণ অক্ষ বরাবর যখন সি বিন্দুটা হবে তখন এটা এখানে ঘুরে আসবে, এই বরাবর সি বিন্দু হবে, তার মানে তখন অ্যাঙ্গেলটা কত হয়ে গেল 0। তাহলে cos 0 ডিগ্রির ভ্যালু কত, নিশ্চয়ই 1। অতএব ভি সমান কি হবে পি বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। তাহলে এইটা আমার অক্ষ বরাবর ছিল সমীকরণ। লম্ব সমদ্বিখণ্ডক বরাবর কি হবে, কেস 2 থিটা যদি লম্ব সমদ্বিখণ্ডক বরাবর থিটা কত ডিগ্রি 90 ডিগ্রি। কারণ এইটা লম্ব সমদ্বিখণ্ডক যখন হবে অ্যাঙ্গেলটা থিটা কত ডিগ্রি হয়ে যাবে 90 ডিগ্রি। cos 90 এর ভ্যালু কত 0, তার মানে ভি কত 0। তাহলে ভির ভ্যালু হয়ে গেল 0। এই হচ্ছে আমার ক্যালকুলেশন যে কোনো বিন্দুতে সাধারণভাবে বিভব। এবং যদি তোমাকে বলা হয় যে এটা সব কিছু কোন পদ্ধতি করতেছি, সিজিএস পদ্ধতিতে, যদি এসআই পদ্ধতিতে হয় এর সঙ্গে একটা 4πε0 এক্সট্রা গুণ হয়ে যাবে যদি এসআই পদ্ধতি হয়। আর সিজিএস পদ্ধতি হলে শুধু এই ভ্যালুটা এপসাইলন আমি বাই মাধ্যমে করছি, এই জন্য দেখো ε0। আর যদি অন্য কোনো মাধ্যমে হয় তাহলে এর নিচে একটা কে পরাবৈদ্যুতিক ধ্রুবক এক্সট্রা আসবে এবং বাই মাধ্যমে 4πε0 কে আসবে, মানে অন্য কোনো মাধ্যমে 4πε0 কে আসবে আর বাই মাধ্যমে আসবে কি 4πε, কারণ কে এর ভ্যালু হচ্ছে 1। আমি যে আগে যেগুলো সব ক্যালকুলেশন করছি বাই মাধ্যমে সিজিএস পদ্ধতিতে, যখনই এসআই পদ্ধতি হবে তখন বাই মাধ্যমে একটা 1/4πε0 গুণ হবে, যেটার ভ্যালু কত 9 × 10⁹, মানে 9 × 10⁹ মাল্টিপ্লাইড হয়ে যাবে। এই হলো আমার যে কোনো বিন্দুতে তড়িৎ বিভব একটা দ্বিমেরু কি হতে পারে তা আমরা গণনা করলাম। নেক্সট যেটা আসছি সেটা হচ্ছে একটা তড়িৎ দ্বিমেরুকে যদি তড়িৎ ক্ষেত্রের উপরে স্থাপন করা হলো এবং সেখান থেকে যদি একটা নির্দিষ্ট কোণে ঘোরানো হয় তাহলে সেখানে কি পরিমাণ কার্য হবে এবং সেই কার্যটা সবসময় আমি বলেছি কার্যটা কি হিসাবে জমা থাকবে, তড়িৎ স্থিতিশক্তি হিসাবে জমা থাকবে। সেই গণনাটা আমরা এখন করব। তাহলে এটা একটা তড়িৎ দ্বিমেরু। আচ্ছা এটা তড়িৎ দ্বিমেরু না, আমি এই বরাবর একটা তড়িৎ ক্ষেত্র রেখেছি, এর উপরে তড়িৎ দ্বিমেরুটাকে একটা অ্যাঙ্গেলে স্থাপন করলাম, থিটা অ্যাঙ্গেলে স্থাপন করলাম। এটা a - q
এটা বি প্লাস কিউ। এরপরে এই তড়িৎ দ্বিমেরুটা তড়িৎ ক্ষেত্রের উপরে থিটা কোণে স্থাপিত ছিল। এখন আমি কি করলাম, এই দ্বিমেরুটাকে আর একটু কোণে ঘুরিয়ে দিলাম, তাহলে এটা চলে গেল এ ড্যাশ পজিশনে, মানে এই তড়িৎ দ্বিমেরুটা এখন এরকম পজিশনে চলে আসছে এ বি, এখানে চলে আসছে প্লাস কিউ, এখানে চলে আসছে মাইনাস কিউ। তাহলে তড়িৎ দ্বিমেরুটাকে আরো কতটা ডি থিটা কোণে ঘুরিয়ে দিয়েছি। তাহলে একটা তড়িৎ দ্বিমেরু যদি তড়িৎ ক্ষেত্রের উপর থিটা কোণে স্থাপিত থাকে, তাহলে সেখানে টর্ক কত হয়, থিটা কোণে তড়িৎ দ্বিমেরু তড়িৎ ক্ষেত্রের উপর স্থাপিত হলে টর্ক কত হয় জেনেছি, পি ক্রস ই বা পিই, যদি মড নেই পিই সাইন থিটা। একটা তড়িৎ দ্বিমেরুকে তড়িৎ ক্ষেত্রের উপরে থিটা কোণে স্থাপন করলে তার উপরে টর্ক কত হয়, পিই সাইন থিটা। তাহলে এখন আরো ওকে আমি কি করছি, ডি থিটা কোণে ঘুরাবো। তাহলে ঘূর্ণন গতিতে যদি কোনো কৌণিক সরণ ঘটাতে হয়, ডি থিটাটা কি, তার কৌণিক সরণ, কৌণিক সরণ ঘটানোর জন্য কি করতে হয়, কার্য করতে হবে। এখানে কার্যটা কার বিরুদ্ধে হবে, রৈখিক গতিতে কার্য করতে গেলে বলের বিরুদ্ধে রৈখিক সরণ হয়, দিয়ে কার্য হয়। আর এখানে কি হয়, ঘূর্ণন গতিতে যখন কৌণিক সরণ হবে তখন বলের বিরুদ্ধে নয়, কার বিরুদ্ধে হবে, টর্কের বিরুদ্ধে কার্য হবে। তাহলে ডি থিটা ঘূর্ণনের জন্য কার্য ডিডব্লিউ কি হবে, টাউ ইন্টু ডি থিটা, টর্ক ইন্টু ডি থিটা, পিই সাইন থিটা ডি থিটা। তাহলে এখান থেকে এটা ডি থিটা ঘূর্ণন এই অবস্থা থিটা কোণে ছিল, সেখান থেকে ডি থিটা কোণে ঘুরিয়েছি, তাতে কার্য কত লাগবে, পিই সাইন থিটা ডি থিটা। ধরো একটা থিটা 1 কোণে প্রথমে স্থাপন ছিল, সেখান থেকে আমি থিটা 2 কোণে স্থাপন করছি, তাহলে মোট কার্য কত হবে, থিটা 1 কোণ থেকে থিটা 2 কোণে স্থাপনের জন্য কার্য, থিটা 1 কোণ, এটা থিটা থেকে ঘুরিয়ে ডি থিটা করেছি, তার মানে এখানে প্রাথমিক অবস্থাটা থিটা ছিল, অন্তিম অবস্থাটা কত হয়েছে, থিটা প্লাস ডি থিটা। তড়িৎ ক্ষেত্রের উপরে দ্বিমেরুটা থিটা কোণে ছিল, সেখান থেকে ঘুরিয়ে অন্তিম অবস্থানটা তার কত হয়েছে, থিটা প্লাস ডি থিটা, মানে থিটা 2টা কত, থিটা প্লাস ডি থিটা, থিটা 2টা। তাহলে এখন আমি বলছি যে প্রাথমিকটা থিটা 1 ছিল, ঘুরিয়েছি থিটা 2 পর্যন্ত, তার মানে ডি থিটাটা কত, থিটা 2 মাইনাস থিটা 1। ক্লিয়ার, যে আমি থিটা কোণে ছিল, ঘুরিয়েছিলাম ডি থিটা, আমি বললাম না প্রাথমিক অবস্থানটা ছিল থিটা 1, ঘুরিয়েছি থিটা 2, তার মানে আমি ঘূর্ণনটা কত করছি, ডি থিটা, তার মানে ডি থিটা মানে কি এক্ষেত্রে থিটা 2 মাইনাস থিটা 1। তাহলে মোট কার্য ডব্লিউ সমান ইন্টিগ্রেশন ডিডব্লিউ, পিই সাইন থিটা ডি থিটা। কোথায় থেকে ঘুরাচ্ছি, প্রাথমিকটা থিটা 1, অন্তিমটা থিটা 2। তাহলে এইটার যদি আমরা ইন্টিগ্রেশন করি, ভ্যালুটা দাঁড়াবে কি, পিই সাইন থিটার ইন্টিগ্রেশন মাইনাস কস থিটা, থিটা 1 থেকে থিটা 2। ফার্স্ট হয় আপার লিমিট, তারপরে মাইনাস, মাইনাসে প্লাস,
লোয়ার লিমিট, তাহলে পিই cos থিটা 1 মাইনাস cos থিটা 1, এটাই হলো কার্য। কার্যটা আমি বলেছি কি, তড়িৎ ক্ষেত্রের উপরে যখন একটা সংস্থাকে স্থাপন করি তখন বিভবের বিরুদ্ধে একটা কার্য করতে হয়, সেই কার্যটা কি হিসাবে জমা থাকে, অবশ্যই তড়িৎ স্থিতিশক্তি হিসাবে জমা থাকবে। এইবার এটা বিভিন্ন ধরনের কেস হতে পারে, তার মানে এখানে তড়িৎ, এখানে থিটা 1 কোণ থেকে স্থাপন, আমি বলছি R1 থেকে R2 নিয়ে যেতে আগে বলছিলাম যে কার্যটা হচ্ছে সেটা তড়িৎ স্থিতিশক্তি, তাহলে এখানে এটাই আমি বলতে পারি এর তড়িৎ স্থিতিশক্তি যে কার্যটা হচ্ছে সেটাই হচ্ছে তড়িৎ স্থিতিশক্তি। এটা কার্য, এটা তড়িৎ স্থিতিশক্তি। তড়িৎ স্থিতিশক্তি কার্যটা হচ্ছে এইটা। এবার তড়িৎ স্থিতিশক্তির ক্ষেত্রে একটা জিনিস করা হয়, যে কোনো প্রাথমিক অবস্থানটাকে তার শক্তিটাকে শূন্য ধরে নেওয়া, প্রাথমিক অবস্থান। তার মানে আমি cos থিটা 1 অবস্থায় শক্তিকেও কার্য ধরতে পারি, শূন্য ধরতে পারি, cos থিটা 2 অবস্থায়ও শূন্য ধরতে পারি। যে কোনো যে অবস্থান থেকে নিয়ে যাওয়া হচ্ছে অন্য অবস্থানে, সেটা প্রাথমিক অবস্থানের শক্তিটাকে শূন্য ধরছি, দিয়ে অন্য জায়গায় যতটা পরিমাণ কার্য হচ্ছে সেটাকে ধরছি তা তড়িৎ স্থিতিশক্তি। তার মানে এটা আমার কার্যের রাশিমালা। তাহলে তড়িৎ স্থিতিশক্তি যদি করতে হয় তাহলে যে কোনো একটাকে জিরো করে দিয়ে আমাকে তড়িৎ স্থিতিশক্তি করতে হবে, যে প্রাথমিক অবস্থানে যে কোনো জায়গায় একটা ধরো শক্তি ছিল জিরো, সেই জিনিসটা মানে জিনিসটা বোঝা গেল যে থিটা 1 থেকে থিটা 2 কোণে ঘুরিয়েছি, কার্য হয়েছে ওইটা। আমি বলবো যে থিটা 1 অবস্থানে ওর শক্তি ছিল শূন্য, তাহলে যেটা এখন হয়েছে সেটা হবে ওর শক্তি। এটা বিভিন্ন কেস হতে পারে। কেস 1 ধরো, কেস 1 এ আমি থিটা 1টা ধরলাম 0 ডিগ্রি আর থিটা 2টা ধরলাম থিটা। তাহলে প্রাথমিক অবস্থানটা কোথায় ছিল, ওর তড়িৎ ক্ষেত্র বরাবর, সেখান থেকে আমি থিটা নেই, একদম তড়িৎ ক্ষেত্র বরাবর দ্বিমুখীটা ছিল, সেখান থেকে আমি থিটা কোণে ঘুরিয়ে দিয়েছি। মানে এখানে ডি থিটাটা কত, থিটা। তাহলে কি হবে, ইউ সমান কি হবে বা ডব্লিউ সমান কি হবে, ডব্লিউ সমান পিই 1 মাইনাস cos থিটা। কেস 2, থিটা 1 সমান আমি ধরলাম 90 ডিগ্রি, থিটা 2 ধরলাম থিটা, লম্ব সমদ্বিখণ্ডক থেকে থিটা কোণে ঘুরিয়েছি, তাহলে ডব্লিউ সমান পিই cos 90 এর ভ্যালু 0 মাইনাস cos থিটা। তার মানে পিই মাইনাস পিই cos থিটা। আবার এটাকে লিখতে পারি কি মাইনাস পি ডট ই। এইভাবে হতে পারে। আবার কি হতে পারে, থিটা থেকে 0 কোণে ঘোরাতে পারি আমি। কেস 3, থিটা 1 সমান থিটা, থিটা 2 সমান 0, এটাও তুমি করতে পারো। তখন ডব্লিউ সমান কি হবে, পিই cos থিটা মাইনাস 1, এটাও হতে পারে। কেস 4, থিটা 1 0 ডিগ্রি, থিটা 2 180 ডিগ্রি, টোটাল 180 ডিগ্রি কোণে আমি ঘুরিয়ে দিচ্ছি। তাহলে ডব্লিউ ইকুয়াল টু কি হবে, পিই 1 cos 180 ডিগ্রির ভ্যালু কত, -1, তাহলে টোটাল দাঁড়াবে কি ডব্লিউ ইকুয়াল টু 2পিই। তার মানে ওখানে স্থিতিশক্তি কত হয়ে যাবে, 180 ডিগ্রি, 0 থেকে যখন আমি 180 ডিগ্রি কোণে ঘুরিয়ে দেবো তখন টোটাল স্থিতিশক্তি কত হয়ে গেল, 2পিই। মানে একটা তড়িৎ দ্বিমেরুকে ঘূর্ণন করা হচ্ছে, একটা অবস্থান থেকে আরেকটা অবস্থানে নিয়ে যাওয়া হচ্ছে। যে কার্যটা আমরা করছি সেই কার্যটাই কি এখানে কি হিসেবে জমা থাকবে,
স্থিতিশক্তি, সেটাই আমার তড়িৎ স্থিতিশক্তি। আর একটা ছোট্ট জিনিস তোমাদেরকে বলতেছি, সেটা হচ্ছে একটা তড়িৎ ক্ষেত্রের উপরে এক অবস্থান থেকে আরেক অবস্থানে একটা আধান নিয়ে যাওয়া হলো, সে একটা গতিবেগ লাভ করলো। ধরো এখানে একটা এ বিন্দুতে আধানটা কিউ আধানটা ছিল, বি বিন্দুতে কিউ আধানটাকে নিয়ে গেলাম। এ বিন্দুর ধরো মূল বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব r1 আর বি বিন্দুর দূরত্ব r2, ঠিক আছে। আর ও বিন্দুতে ধরো একটা আধান আছে Q1 আর এটাকে ধরছে Q2 সাপোজ। তাহলে কিউ ধরতে পারে, Q2 ধরতে পারে, যাই ধরতে পারে। তাহলে আমার ও বিন্দুতে একটা Q1 আধান আছে, ও বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব r1, বি বিন্দুর দূরত্ব r2। এখন একটা Q2 আধানকে এ বিন্দু থেকে বি বিন্দুতে আমি নিয়ে গেলাম। এ বিন্দু থেকে বি বিন্দুতে Q2 আধানটা নিয়ে যাওয়ার ফলে তার বেগ হয়ে গেল v। গতিবেগটা কোথা থেকে লাভ করলো? যে Q2 আধানটা এ থেকে বি বিন্দুতে যখন গিয়েছে তখন সে একটা কি করছে, কার্য করছে। কার্যটা করার জন্য কি একটা তড়িৎ স্থিতিশক্তির সৃষ্টি হয়েছে, সেই তড়িৎ স্থিতিশক্তিটা গতিশক্তিতে কনভার্ট হয়েছে। এ বিন্দুর বিভব কত? এ বিন্দুর বিভব Q1 আধানের জন্য বিভব হচ্ছে Q1 4 পাই বায়ু মাধ্যম ধরতেছি 4 পাই এপসাইলন 0 r1। বি বিন্দুর বিভব কত? Q1 বাই 4 পাই এপসাইলন 0 r2। কার জন্য? Q1 আধানের জন্য বিভব। এ বিন্দুতে এটা, বি বিন্দুতে এটা। Q1 আধানের জন্য এ বিন্দুতে বিভব VA সমান Q1 বাই 4 পাই এপসাইলন 0 r1 আর এটা Q1 বাই 4 পাই এপসাইলন 0 r2। তাহলে বিভব পার্থক্যটা কত? বিভব পার্থক্য V সমান VA মাইনাস VB হবে না VB মাইনাস VA হবে? দেখো r1টা থেকে r2টা বড়, r এর সঙ্গে ব্যস্তানুপাতিক, তার মানে VBটা নিশ্চয়ই কম, VA মাইনাস VB, যেহেতু r1 লেস দেন r2। যত দূরত্ব বাড়বে বিভব তত কমবে। তাহলে Q বাই 4 পাই এপসাইলন 0 Q1 1 বাই r1 মাইনাস 1 বাই r2। এইটা হলো আমার কি বিভব পার্থক্য। তাহলে কার্য কত? এ বিন্দু থেকে বি বিন্দুতে Q2 আধান সরণের জন্য কৃতকার্য কি হয়? কার্য সমান কি? আধান ইন্টু বিভব পার্থক্য। তাহলে Q2 ইন্টু V। কোন আধানকে সরণ করা হচ্ছে? Q2 আধানকে, Q1 সরণ নয়। Q1 এর জন্য হচ্ছে বিভব আর Q2 কে বিভবের উপরে সরণ করানো হচ্ছে। তাহলে Q1 Q2 বাই 4 পাই এপসাইলন 0 1 বাই r1 1 বাই r2। এইটা তাহলে কৃতকার্য। তাহলে এ বিন্দু থেকে বি বিন্দুতে Q2 আধান সরণের জন্য কত কৃতকার্য হচ্ছে? এটা এই কৃতকার্যটাই কি হচ্ছে? স্থিতিশক্তি। এই স্থিতিশক্তিটা তড়িৎ স্থিতিশক্তিটা কি হচ্ছে? গতিশক্তিতে কনভার্ট হচ্ছে, বা বলতে পারি এই কৃতকার্যটাই হচ্ছে গতিশক্তিতে কনভার্ট হচ্ছে। তাহলে গতিশক্তি গতিশক্তি সমান কি? হাফ m v স্কয়ার। যদি Q2 আধানটার ভর m হয়, Q2 আধানের ভর m, Q1 এর নয়। Q1 এর ভরের আমার প্রয়োজন নেই,
এইটা সমানই কি Q1 Q2 বাই 4 পাই এপসাইলন 0 1 বাই R1 1 বাই R2। তাহলে আমি এখান থেকে লিখতে পারবো কি হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু Q1 Q2 4 পাই এপসাইলন নট 1 বাই R1 মাইনাস 1 বাই R2। এইটা হচ্ছে গতিশক্তির সঙ্গে তড়িৎ স্থিতিশক্তির সম্পর্ক। তাহলে বিভিন্ন ধরনের বস্তুর ক্ষেত্রে কিভাবে বিভব ক্যালকুলেশন হয় মোটামুটি দেখালাম, যে তড়িৎ, বিশেষ করে তড়িৎ দ্বিমেরুর। এছাড়া আমরা রিং, অর্ধবৃত্তাকার রিং, এগুলোরও ক্ষেত্রে আমরা বিভব গণনা করতে পারবো সহজ পদ্ধতিতে। যেমন হয় বিভব গণনা, অর্ধবৃত্তাকার রিংয়ের ক্ষেত্রে আমরা যে বিভব গণনা করেছি সেটা আমরা আগেও দেখেছি যে কিভাবে বিভব গণনা করা যেতে পারে। যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যেভাবেই নির্ণয় করেছি একইভাবে বিভব গণনা করতে পারি। এটা একটা সেন্টার, এটা রেডিয়াস আর ব্যাসার্ধ, এখানে একটা ছোট্ট অংশ কেটে নিলাম ডি থিটা, তাহলে এই অংশটা কত হবে আর ডি থিটা এই অংশটা। তাহলে ওইখানে আধান কত আছে ধরবো ডিকিউ আধান। তাহলে ওই ডিকিউ আধানের জন্য বিভব ডিভি কি হয় ডিকিউ বাই, এমনি সিজিএসএ করতেছি আমি, ডিকিউ বাই ডিস্টেন্স আর স্কোয়ার, এটা ছোট আর লিখি ডিকিউ বাই আর স্কোয়ার। ডিকিউ সমান কি ল্যামডা ইন্টু ওর দৈর্ঘ্য আর ডি থিটা। ল্যামডাটা কি একক দৈর্ঘ্যের আধান, একক দৈর্ঘ্যের আধান ইন্টু দৈর্ঘ্য তো আর ডি থিটা বাই আর স্কোয়ার, একটা আর কেটে গেল, ল্যামডা বাই আর ডি থিটা। এখানে কোনো উপাংশ টুপাংশ নেই, মোট ভি তাহলে কি ইন্টিগ্রেশন ডিভি 0 টু ভি ল্যামডা বাই আর ইন্টিগ্রেশন ডি থিটা। থিটাটা আমার এইটা ছিল থিটাটা কত ডিগ্রি ঘুরতে পারে, ম্যাক্সিমাম 0 থেকে কত ঢুকতে পারে পাই। তাহলে আমি লিখতে পারবো ল্যামডা পাই বাই আর। আর ল্যামডা সমান কি লিখতে পারি, ল্যামডা সমান হচ্ছে একক দৈর্ঘ্যের আধান। মোট আধান যদি কিউ হয় তাহলে একক দৈর্ঘ্যের আধান কি হবে পাই আর ইন্টু পাই বাই আর। এইখানে লিখতে পারছি কিউ বাই আর স্কোয়ারও আমি লিখতে পারি। পাই পাই ক্যান্সেল হয়ে যাবে, এটা সিজিএস পদ্ধতিতে। আর এসআই পদ্ধতি হলে কি হবে কিউ বাই 4 পাই বাই মাধ্যমে এসআই পদ্ধতি কিউ বাই 4 পাই এপসাইলন আর স্কোয়ার। এই হচ্ছে অর্ধবৃত্তের একটা যে কোনো বিন্দুতে বিভবের গণনা। একই রকমভাবে অর্ধবৃত্তাকার রিং না হয়ে যদি একটা বৃত্তাকার রিং হয়, একটা বৃত্তাকার রিং ধরো, এটা সাপোজ বৃত্তাকার রিং। এই বৃত্তাকার রিংয়ের বলা হলো অক্ষ বরাবর যে কোনো বিন্দুতে ক্যালকুলেশন করতে বলা হবে। এই ডিস্টেন্সটা কত আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এইটা কত থিটা। তাহলে এইখানে আমার অর্ধবৃত্তাকার রিংয়ের যেমন হয়েছিল ছোট্ট অংশ, এখানে একটা ধরে নিলাম ডিকিউ আধানের জন্য তাহলে কত হবে এই বিন্দুতে সি বিন্দুতে ডিভি সমান হবে ডিকিউ বাই 4 পাই এপসাইলন 0 এসআই পদ্ধতিতে যদি করি 4 পাই এপসাইলন 0 বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এইটা এখানে তো কোনো উপাংশ টুপাংশের কিছু কারবার নেই, তাহলে এটাই নর্মালি মান হবে। তাহলে মোট ভি কী হবে ইন্টিগ্রেশন ডিভি 0 টু ভি, তাহলে 0 টু 2 পাই আর 1 বাই 4 পাই এপসাইলন 0 রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এটা ডিকিউর ভ্যালুটা বসাতে পারো তুমি এখান থেকে ল্যামডা, এই অংশটা যদি ক্ষুদ্র অংশটা ডিএল হয় তাহলে ল্যামডা ডিএল বাই 4 পাই এপসাইলন 0 রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে এই ভ্যালুটা বসিত ল্যামডা ডিএল, তাহলে ল্যামডা ডিএল কত 2 পাই আর বাই 4 পাই এপসাইলন 0 রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এটা সমান কি আবার
একক দৈর্ঘ্যের আধান ইন্টু দৈর্ঘ্য, টোটাল দৈর্ঘ্য 2πr সমান 4πε0√r² প্লাস x²। এইটি আমার হচ্ছে গণনা হবে যে কোনো বিন্দুর বিভব। অক্ষ বরাবর এর সেন্টারে বিভব কত হবে, কেন্দ্রে বিভব কত, কেন্দ্রে দেখো কেন্দ্রবিন্দুতে x সমান 0, অতএব v সমান কত হবে q/4πε0r। কেন্দ্রে হবে এটা, আর অক্ষ বরাবর হবে q/4πε0√r²। তড়িৎ ক্ষেত্র প্রবলটা অনেক বড় ক্যালকুলেশন, অনেক কিছু করতে হয়েছিল, এখানে কিন্তু এরকম কিছু আমার প্রয়োজন নেই। ডিকিউ আধানটাও যে দূরত্ব সেই দূরত্ব, এখানে cos θ φ কিছুর আমার প্রয়োজন নেই। তাহলে একটা রিংয়ের, এটা কি রিং, আহিত রিংয়ের যে কোনো বিন্দুতে, মানে কেন্দ্রবিন্দুতে এবং অক্ষস্থ বিন্দুতে, এটা অক্ষস্থ বিন্দুতে আর এটা কেন্দ্রবিন্দুতে তড়িৎ বিভবের রাশিমালা। এই গেল আমার বিভব। এর আগের দিন বিভব সম্পর্কে জেনারেল থিওরিটা বলেছি, আর আজকে দেখালাম কিভাবে বিভব ক্যালকুলেশন হয়। এরপরে নেক্সট দিন আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম করব, তখন দেখবে বিভবটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে।